প্রতি উত্তর করল না রুহি। ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আর চোখের পাতা দুটো লেগে আসছে বারবার। তাকানোর শক্তিটুকু নেই আর রুহির মধ্যে। নিজের সবটুকু ভর ইয়াসের উপরে ছেড়ে দিল রুহি। কি হলো বুঝতে পেরে উজ্জ্বল আর বাকিরা চিৎকার দিয়ে উঠল। বারবার ইয়াসকে বলল রুহিকে গাড়িতে তুলতে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। দেরি করলো না ইয়াস, দ্রুত কোলে তুলে নিল রুহিকে। হাসপাতালের করিডোরের পায়চারি করছে উজ্জ্বল। কাসফিয়া তখন থেকে কান্না করে যাচ্ছে রুহির জন্য। কাসফিয়া তখন দেখেছে গাড়িতে বসে থাকা লোকটাকে। ইয়াসকে টার্গেট করেছিল লোকটা। কাসফিয়া তো ওকে বাঁচাতে চেয়েছিল, ছুটে এসেছিল ইয়াসের কাছে, কিন্তু ওকে সরিয়ে দিয়ে রুহি যে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেবে জানা ছিল না কাসফিয়ার। কেন করলো রুহি এমন, এসব ভাবছে আর কান্না করছে কাসফিয়া। কান্না করতে করতে চোখ দুটো ফুলে গেছে ওর। ইয়াস পাশেই দাঁড়িয়ে আছে। একবার কাসফিয়ার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল সে। কত শত চিন্তা ইয়াসের মাথায়। তখন কে এসেছিল ওকে মারতে? নিশ্চয়ই ঈশান। কিন্তু ঈশান এত তাড়াতাড়ি সুস্থ হলো কিভাবে? ঘুরে ফিরে বারবার ইয়াসের সন্দেহ যাচ্ছে ঈশানের দিকেই। কাসফিয়াকে জিজ্ঞাসা করতে যাবে কিছু, তখনই ডাক্তাররা বেরিয়ে এলো কেবিন থেকে। ইনায়া ছিল সেখানে। ইয়াস ছুটে গেল ইনায়ার কাছে, উদ্বিগ্ন হয়ে বলল ওকে। রোহি কেমন আছে? ইনায়া ঠিক হয়ে যাবে তো? চুপ করে রইল ইনায়া। উপস্থিত সবাই অপেক্ষা করছে ইনায়ার উত্তরের জন্য। ইনায়া সবার চিন্তিত মুখখানার দিকে তাকালো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল ইয়াসকে। রোহি আর নেই ইয়াস, ওর আয়ু হয়তো এতটুকুই ছিল। কয়েক পা পিছিয়ে গেল ইয়াস। অন্ধকারে ঢেকে গেল ওর পুরো মুখ। চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। হ্যাঁ, ইয়াস কাঁদছে। এই প্রথম হয়তো সে কারোর জন্য কাঁদছে। ইয়াসের যে প্রচন্ড রকমের অনুশোচনা হচ্ছে, বারবার রুহির মৃত্যুর জন্য নিজেকেই দোষারোপ করে যাচ্ছে সে। ইনায়ের মুখ থেকে কথাটা শুনেই কাসফিয়া শব্দ করে কান্না করে দিল, সাথে সিমি আর আফিয়াও। উজ্জ্বল পাথরের মতো দাঁড়িয়ে আছে, চোখে পানি শুকিয়ে গেছে ওর। এসে কত কত অপূর্ণ ইচ্ছে নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলো ওর বোনটা। মেয়েটার ভাগ্যে আল্লাহ সুখ লেখেনি হয়তো, তাই তো হলো এমন। রোহি ইয়াসের প্রতি এতটা দুর্বল, তা এখানে না আসলে হয়তো বুঝতো না উজ্জ্বল। কতটা ভালোবাসে ওর বোন ইয়াসকে। নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করলো না সে একবার। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল উজ্জ্বল। এখন আর এত কিছু ভেবে কি হবে? যে যাওয়ার সে তো চলেই গেছে। উজ্জ্বল কথা না বলে এগিয়ে গেল রুহির কেবিনের দিকে। বোনের প্রাণহীন দেহটার কাছে বসে রইল কিছুক্ষণ। কান্না করবে না ভেবেও কান্না করে দিল উজ্জ্বল। সেও তো মানুষ, কষ্ট তারও হয়। বাবা মার পর আপন বলতে তো ওর রুহি ছিল। মেয়েটা স্বার্থপরের মতো চলে গেল ওকে ছেড়ে। কে উজ্জ্বলকে ভাইয়া বলে ডাকবে এবার? ভুলভাল কাজ করে বসলে কেই বা বকাবকি করবে। কথাগুলো ভাবছে আর অঝরে কাঁদছে উজ্জ্বল। জাপটে ধরছে রুহির প্রাণহীন নিস্তেজ শরীরটা। রোহির মৃত্যুর আজ প্রায় 4 মাস হতে চলল। ওকে কবর দেওয়া হয়েছে দেশেই। অদ্ভুতভাবে রুহির মৃত্যুর পর থেকে ঈশানকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কারো বুঝতে বাকি নেই কাজটা ঈশানেরই। ইয়াসও সেদিনের পর থেকে পাগলের মতো খুঁজে চলছে ঈশানকে। নিজ হাতে মারতে না পারলেও শান্তি পাবে না সে। ইয়াস বসে আছে ওর অফিস রুমে, ভাবছে কথাগুলো। হঠাৎই ড্রয়ারে রাখা একটা হলুদ খামটার দিকে চোখ যায় ওর। দীর্ঘশ্বাস ফেলে খামটা হাতে তুলে নেয় ইয়াস। ভেতরে রাখা গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটা বের করে পড়তে শুরু করে সে। আমার না হওয়া প্রিয় মানুষ, তুমি নিশ্চয়ই আমার চিঠিটা পড়ছো। তুমি যখন আমার এই চিঠিটা পড়বে, তখন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে, শত আলোকবর্ষ দূরে, চাইলেও যেখান থেকে ফিরে আসা যায় না। জানো তো ইয়াস, তুমি আমার হবে না জেনেও আমি সবসময় চেয়ে গেছি তোমাকে। তুমি কি ভাবলে আমি বাঁচতে চাই বলে ছুটে এসেছি এত দূর? না ইয়াস, যে জীবনে তুমি নেই সেই জীবন রেখে আমি কি করব? সব কিছু পেলেও যে তোমার শূন্যতা থেকে যাবে না আজীবন। এত অপূর্ণতা নিয়ে বাঁচা যায় বলো? আমি তোমাকে দেখবো বলেই এসেছি, শেষবারের মতো চোখের দেখা দেখবো বলে। মুখে তোমাকে ভুলে গেছি বললেও তো আর
যে আমার পাগল মনটা সারাক্ষণ খুঁজে বেড়াই তোমাকে, পেতে চাই তোমার ভালোবাসা, তোমার তৃষ্ণার্ত চোখ ঝোরা বারবার দেখতে চাই তোমাকে। মাঝে মধ্যে তোমার উপমার প্রতি আমার অনেক হিংসে হয় ইয়াস। কেন আল্লাহর ওর ভাগ্যটা আমাকে দিল না? পরক্ষণে আবার ভাবি আমার ভাগ্যে আল্লাহ হয়তো তোমাকে লেখেনি, উনিও চান না তুমি আমার হও। নিয়তি ভেবেই সান্ত্বনা দিই নিজেকে, কিন্তু এত কিছু করেও ভুলতে পারি না তোমাকে। বারবার মনে পড়ে তোমার কথা। তোমার উপমা তো ভাগ্যবতী ইয়াস, সে তোমার ভালোবাসা পেয়েছে, যত্ন পেয়েছে, তোমার বুকে ঠাঁই পেয়েছে। কত সহজে সে না চেয়েও পেয়ে গেল তোমাকে। আর আমাকে দেখো, আমি কেবল ধ্বংস করতেই জানি, তাই তো এত করেও চেয়েও পেলাম না তোমাকে। তবে আমার আফসোস নেই, আমি জানি শেষবার তুমি ফেলবে না আমার কথা। মিথ্যে করে হলেও একবার ভালোবাসি বলবে আমাকে, না বললে আমি জোর করেই বলিয়ে নেব। এক জীবনে এত অপূর্ণতা নিয়ে আমি মনেও যে শান্তি পাবো না। আবারও বলছি ইয়াস, তুমি ভালো থেকো, পৃথিবীর সবটুকু সুখ তোমার হোক, সব ভালো তোমার ভাগ্যেই থাকুক। আমায় তুমি মনে রেখো, ভালোবাসাই না হোক ঘৃণাই রেখো, তবু প্লিজ মনে রেখো। আমার হাত কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, আমি আর লিখতে পারছি না ইয়াস। নিজের উপর আজ হাসি পাচ্ছে আমার। আমি কত নির্লজ্জ দেখো, মৃত্যুর মুখে দাঁড়িয়েও আমি তোমাকেই চাইছি। সত্যিই আমি তোমাকে চাই। এই জীবনে যদি না পাই তবু পরজন্মে যেন তোমাকেই পাই। ভালো থেকো আমার না হওয়া ভালোবাসার মানুষ, আমার না হলেও তুমি অন্যের হয়েও ভালো থেকো। ফোনের রিংটোনের আওয়াজে ধ্যান ভাঙল ইয়াসের। হাতের চিঠিটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল ইয়াস, তুমি কেন আমাকে এত ভালোবাসলে রোহি? আমি যে তোমার ভালোবাসার যোগ্য ছিলাম না কোনো কালেই। আমার জন্য নিজের জীবন দিতেও ভাবলে না একবার। অথচ আমি মানুষটা কত নিষ্ঠুর, তোমার প্রতি এক বিন্দু ভালোবাসাও জন্মালো না আমার। তোমাকে ভালো না বাসলেও আমি মনে রেখেছি রোহি, আমার হৃদয়ের গভীরতম স্থানে রেখে দিয়েছি তোমাকে যত্ন করে। ফোনের রিংটোন বেজে যাচ্ছে বারবার। বিরক্তিতে কপাল কুঁচকালো ইয়াস। চিঠিটা যত্ন করে রেখে দিল যেখানে ছিল সেখানেই। ফোনটা হাতে তুলতেই দেখলো উজ্জ্বল কল দিয়েছে ওকে। বলো ভাইয়া। তুমি কি আসবে না ইয়াস? না। তোমার উপমার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে পায়ে আর মাথায় প্রচণ্ড ব্যথা পেয়েছে। তুমি না ওকে ভালোবাসো? ভালোবাসার মানুষকে এভাবে কষ্ট দিচ্ছ যে? ইয়াসের চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল মুহূর্তেই। ওর উপমার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? ইয়াসের যে চিন্তা হচ্ছে উপমার অবস্থা কেমন ভাবলেই ভেতরটা কেঁপে উঠে বারবার। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলল ইয়াস। নিজেকে শান্ত করে বলল উজ্জ্বলকে, আমি আসছি। কাসপিয়া আর ইয়াসের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল কিছুদিন আগে। কলেজে কোনো একটা ঝামেলা হওয়ায় ইয়াসের তখন মাথা গরম ছিল। কাসপিয়া না বুঝে রিয়াক্ট ওফো। কাসপিয়া আর ইয়াসের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল কিছুদিন আগে। কলেজে কোনো একটা ঝামেলা হওয়ায় ইয়াসের তখন মাথা গরম ছিল। কাসপিয়া না বুঝেই রিয়াক্ট করেছে, তাই ইয়াসও নিজেকে সংযুক্ত রাখতে পারেনি, যা তা বলে দিয়েছিল কাসপিয়াকে। সেদিন দ্বিতীয়বারের মতো ইয়াসের রাগ দেখেছিল কাসপিয়া, কিন্তু ওরও যে অভিমান হয়েছিল। তাই তো ইয়াসকে ছেড়ে চলে এসেছিল ভাইয়ের কাছে। এক সপ্তাহর মতো কাসপিয়া ছিল ওর ভাইয়ের কাছে। ইয়াস একদিনও দেখা করতে আসেনি ওর সাথে, কল দিয়েও জিজ্ঞাসা করেনি কেমন আছে। এই জন্যই অভিমান হয়েছে কাসপিয়ার। যত দিন যাচ্ছে ও কেমন মূল্যহীন হয়ে যাচ্ছে ইয়াসের কাছে। এরকম হলে এই সম্পর্কটাও টিকবে না বেশি দিন। কাসপিয়ার মন খারাপ দেখে কৌশিকও বারবার বলেছিল দেশে যাওয়ার কথা। কাসপিয়াও মনে হলো এমনটাই। কত দিন হলো মামিকে দেখে না সে। ইয়াসের বাড়ির লোকদের সাথে মাঝে মধ্যে কথা হয়। দেশে গেলে সবার সাথে দেখা হবে ভেবে ভাইয়ের কথায় অমত করেনি কাসপিয়া। আজ 3 দিন হলো কাসপিয়ারা সবাই বাংলাদেশে এসেছে। কৌশিক বা ইনায়েকে কিছুই না বলেই কাসপিয়া একা একা চলে এসেছে খন্দকার মঞ্জিলে। রুহির মৃত্যুর পর সেদিন আবার খন্দকার মঞ্জিলে ফিরে এসেছিল আনন্দ। সবাই ভেবেছিল ইয়াসও এসেছে হয়তো, কিন্তু সবটা শুনে আবারও মুখ জুড়ে চিন্তারা ভিড়ে জমিয়েছিল সবার। আর কাসপিয়া কোনোভাবে সামলালো সবটা। কৌশিক এর মধ্যেও ওকে নিতে আসলেও যায়নি, থেকে গেছে ও বাড়িতেই। সারাদিন কাটতো কাসপিয়ার মমির সাথে কথা বলেই, কিন্তু মমিটা হুট করে কথায় যেন হারিয়ে গেল। কাসপিয়ার ভয় হলো
এক তো ইয়াসকে না বলে মমিকে নিয়ে এসেছে, আবার হারিয়ে ফেলেছে। এসব শুনলে ইয়াস নিশ্চয়ই ছেড়ে দিবে না ওকে। বিড়ালটা তো ওর অনেক পছন্দের। কাসফিয়া মমিকে খুঁজতে খুঁজতে পেয়েও গেল, কিন্তু ওকে হাতে নিবে তখনই কথা থেকে ছুটে আসলো একটা গাড়ি। তারপর আর কি, হাতে পায়ে মাথায় ব্যথা পেল অনেক। বিছানায় পড়ে আছে 2 দিন যাবৎ। সিমির মুখে শুনেছিল ইয়াস নাকি আসবে বলেছে, কিন্তু 2 দিন হয়ে গেল এখনো আসার নাম নেই ওনার। কাসফিয়ার ভেতরটা পুড়ছে, কষ্ট হচ্ছে খুব। বারবার মনে হচ্ছে ইয়াস ওকে আর ভালোবাসে না আগের মতো। কাসফিয়া শুয়ে আছে বিছানায়, মমি বসে আছে ওর পাশেই, কেমন করে তাকিয়ে আছে কাসফিয়ার মুখটার দিকে। কাসফিয়ার ঠোঁটের কোণে হাসি টানলো, মমির গায়ে হাত বুলিয়ে বলল, কি হলো মমি? তোর টিপ করলা মালিকটাকে মিস করছিস? ওই লোক তো আমাদের মিস করে না। তুই কেন মিস করবি? মালিকের জন্য বেশি মন খারাপ হলে আমি কিন্তু তোকে রাস্তায় ছেড়ে আসবো। কাসফিয়া শান্ত কণ্ঠে শাসালো মমিকে। মমি কি যেন বুঝলো, হেঁটে গিয়ে কোলে উঠে বসলো কাসফিয়ার। কাসফিয়া কিছুক্ষণ মমির দিকে তাকিয়ে হাত বুলিয়ে দিল ওর গায়ে। মমিও ঘাপটি মেরে বসে রইল ওর কোলে। অনেক চেষ্টার পর চোখের পাতাটা মাত্রই লেগেছিল কাসফিয়ার। কোনো কোনো কিছুর আওয়াজে চোখ খুলে তাকালো সে। জানালার দিকে চোখ যেতেই ধরফরিয়ে উঠল বিছানা থেকে, চিৎকার দিয়ে ডেকে উঠল ইয়াসকে। কাসফিয়ার গলার আওয়াজ কানে গেছে ড্রয়িং রুমে বসে থাকা সবার। সুফিয়া বেগম সহ বাকিরা দৌড়ে এসেছে ইয়াসের রুমে। বৌমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল সুফিয়া বেগম। উদ্বিগ্ন হয়ে বললেন ওকে, কি হয়েছে মা? পায়ে ব্যথা পেয়েছিস? কি লাগবে আমাকে বল। কথা নেই কাসফিয়ার মুখে। ও তো এক ধ্যানে তাকিয়ে আছে জানালার দিকে। উজ্জ্বল লক্ষ্য করলো বিষয়টা। কাসফিয়ার মুখের দিকে তাকাতেই কপালে ভাঁজ পড়ল ওর। মেয়েটা এমন ভয় পেয়ে আছে কেন? কি এমন দেখছে যে এভাবে ভয় পাচ্ছে? কৌতূহল থেকেই জানতে চাইল উজ্জ্বল। জানালার দিকে অমনভাবে তাকিয়ে কি দেখছো কাশফিয়া? কি দেখে এভাবে চিৎকার দিয়ে উঠলে তুমি? ঈশান ভাইয়াকে দেখেছি মাত্রই। ও কেমন করে তাকিয়েছিল আমার দিকে। আমার ভয় লাগছে ভাইয়া, আমি চলে যাব এখান থেকে। কথাগুলো বলে থামলো কাসফিয়া। বুকটা ধুকপুক করছে এখনো। কেমন ভয় ভয় লাগছে ওর। ঈশান এখানে কেন আসলো? ওর রুমেই বা কেন উকি ঝুঁকি মারলো? কত শত ভাবনা কাসফিয়ার মাথায়। ঈশানের নামটা শোনা মাত্রই সুফিয়া বেগমের মুখটা কেমন অন্ধকারে ঢেকে গেছে। হয়তো খুশি হননি এই নামটা শুনে। রুহির মৃত্যুর পর থেকে দেখা নেই ঈশানের। এমনকি এর 3 থেকে 4 দিন আগে বাড়ি ছেড়েছিল সে। তারপর থেকে আর দেখা হয়নি ঈশানের সাথে। ইয়াসের কথায় আর ঈশানের বেপাত্তা হয়ে যাওয়ায় দুয়ে দুয়ে 4 মেলাতে খুব একটা সমস্যা হয়নি সুফিয়া বেগমের। সেদিনের পর থেকে তীব্র ঘৃণা জন্মেছে ওনার ঈশানের প্রতি। ওর কথা মাথায় আসলেই বারবার মনে হচ্ছে উজ্জ্বলের সেদিনের বলা কথাটা। উজ্জ্বল বলেছিল, যেদিন ওনার বাড়ির কোনো বিরাট কোনো ক্ষতি করবে ঈশান, সেদিনই বুঝবে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিল। উজ্জ্বলের কথাই সত্য হলো অবশেষে। ফুলের মতো মেয়েটাকে ঈশান মেরে ফেলেছে ভাবলেও কষ্টের ভেতরটা ফেটে যায় ওনার। উজ্জ্বল একটা পানির গ্লাস এনে ধরেছে কাসফিয়ার সামনে, ইশারা করে বলছে ওকে, শান্ত হও কাশফিয়া। তুমি ঠিক কি দেখেছো আমাকে বুঝিয়ে বলো। ঈশান বাড়িতে আসলে তো মেইন গেট দিয়েই ঢুকবে। দারোয়ানকে বলে দেয়া হয়েছে ওকে আশেপাশে দেখলে যেন সবার আগে আমাকেই খবর দেয়া হয়। আমাকে তো কেউ কিছুই বলেনি। তুমি হয়তো ভুল দেখেছো। না না না, আমি ঠিক রেখেছি। ওটা ঈশানই ছিল। উজ্জ্বল আর বাকিরা শান্ত হতে বলল কাসফিয়াকে, কিন্তু ওর কেমন ভয় লাগছে। কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছে না। বারবার মাথায় আসছে ঈশান কেন এসেছে এখানে। সব রেখে ওর রুমের জানালার সামনেই বা উকিঝুঁকি মারছিল কেন। কাসফিয়া আস্তে ধীরে বিছানা থেকে উঠতে চাইলে পায়ের অসহ্য ব্যথায় চোখ মুখ কুঁচকে বসে পড়ল। আবার পায়ে হাত দিয়ে কান্না করছে কাসফিয়া। এরই মধ্যে শোনা গেল কারো গম্ভীর কণ্ঠস্বর, এগুলো হলো অতিরিক্ত পাকনামির ফল। আমার কথা অমান্য করার শাস্তি দিয়েছেন আল্লাহ তোমাকে।
পরিচিত কণ্ঠস্বর কানে আসার আবার সাথে সাথে কাসফিয়া তাকালো দরজার দিকে। চোখ মুখে চিন্তা সরে গেল সবার। ইয়াসের আশাতে খুশি হলেন সকলেই। সুফিয়া বেগম আর আফিয়া চলে গেলেন ইয়াসের জন্য খাবার বানাতে। উজ্জ্বলও তার মেয়েকে নিয়ে বেরিয়ে গেল ওদের রুম থেকে। কাসফিয়া এখনো রেগে তাকিয়ে আছে ইয়াসের দিকে। লোকটা দিন দিন এমন পাষাণ হয়ে যাচ্ছে কেন? ওর কান্না দেখে কি খুশি লাগছে ওনার? ইয়াস এসে বসলো কাসফিয়ার পায়ের কাছে, হাত দিয়ে দেখলো কতটা ব্যথা পেয়েছে। কাসফিয়া আস্তে আস্তে পাটা সরিয়ে আনলো ইয়াসের থেকে, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল অভিমানী স্বরে, আল্লাহ আমাকে কি শাস্তি দেবেন? সব শাস্তি তো আপনিই দিচ্ছেন। তুমি আমাকে কম শাস্তি দিচ্ছ? কাসফিয়া কথা বলল না, চুপ করে তাকিয়ে রইল আগের মতো। ইয়াস এগিয়ে আসলো কাসফিয়ার কাছে, নিজের দু হাতের আঁচলে ওর ছোট্ট মুখটা নিয়ে চাওয়ালো নিজের দিকে। চোখের পানি মুছে দিয়ে বলল সে, কান্না করো না উপমা, কান্না করলে তোমাকে খুব বাজে দেখায়। আমার উপমাকে হাসিতেই মানায়। ইয়াসের নরম কথায় মন গলল না কাসফিয়ার। ঝাড়া মেরে ওর হাত দুটো সরিয়ে দিল সে, নাক টেনে বলল আগের মতো করেই, আমি তো আপনার কেউই হই না, আমি কান্না করলেই বা আপনার কি? ইয়াস ঘাড় কাত করে তাকিয়ে আছে কাসফিয়ার দিকে, বুকে হাত রেখে বলল শান্ত কণ্ঠে, তুমি কান্না করলে আমার এখানটায় চিনচিন করে ব্যথা করে উপমা। ইয়াসের মন ভুলানো কথায় প্রতিবারের মতো গলে গেল কাসফিয়া। এই লোকটার উপর রাগ করে থাকতে পারে না সে, কিভাবেই বা থাকবে? যত ঝগড়া ঝামেলাই হোক, এই মানুষটা যে ওকে আগলে রাখে নিজের সবটা দিয়ে। প্রতিবার না বুঝে নির্বোধের মতো ঝামেলা পাকায় কাসফিয়া নিজেই, কিন্তু পরে আবার ইয়াস মানিয়ে নেয় সবটা। এবার তার উল্টোটা হয়েছে। ইয়াস ওকে বুঝাবে তো দূর, কথাটা পর্যন্ত বলেনি। হয়তো কাসফিয়ার কাজে রেগে গিয়েছিল খুব, তাই তো এত অভিমান জমেছে ওর। ইয়াস কাসফিয়ার হাত ধরে নিজের কাছে নিয়ে এলো, ওর নরম সুন্দর হাতটাতে চুমু দিল পরপর কয়েকটা। কাসফিয়ার রাগ কমলেও বুঝতে দিল না তা, এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল ইয়াসের থেকে, অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, চলে যান এখান থেকে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে দাঁড়ালো ইয়াস। কাসফিয়া এত সময় ভালো করে তাকালো ওর দিকে, সে বসেছে অমনি ইয়াস চলে যাচ্ছে এই ভেবে আবারও ওর মনের মধ্যে রাগ জন্মালো ইয়াসের প্রতি। চলে যাক, এই পাষাণ মানুষটাকে নিয়ে সেও আর ভাববে না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 12টার কাছাকাছি। অন্ধকার রুমটাতে একা বিছানায় শুয়ে আছে কাসফিয়া। ইয়াস একবার এসেছিল রুমে, কাসফিয়ার ইচ্ছে করে কথা বলেনি ইয়াসের সাথে। তখন ওভাবে চলে যেতে বলায় ইয়াসের নিশ্চয়ই রাগ হয়েছে। কাসফিয়ার এই ভুলের শাস্তি দিতে এখন আর কথাই বলবে না ওর সাথে। না বললে না বলুক, কাসফিয়াও ভাববে না ইয়াসকে নিয়ে। পাশে ফিরে তাকাতেই কারো উপস্থিতি টের পেল কাসফিয়া। বিকেলের ঘটনাটা মাথায় চাড়া দিয়ে উঠল আবার। ভয়ে চিৎকার দিতে নিলে কেউ আঁকড়ে ধরলো ওর কাঁপা কাঁপা ঠোঁট জোড়া। প্রথমে ভয় হলেও পরে আবার মানুষটার গভীর আলিঙ্গনে শান্ত হলো কাসফিয়া। পরিচিত পারফিউমের গন্ধ, চেনা স্পর্শে বুঝতে বাকি নেই মানুষটা ইয়াস। উঠে গিয়ে রুমের লাইট অন করলো ইয়াস। কাসফিয়ার কাজটায় এসে বসে বলল, ভয় কিসের উপমা? তোমাকে ছোঁয়ার সাহস অন্য কারো আছে? তোমার রুমে আমি ব্যতীত আর কে আসবে? কাসফিয়া কিছুক্ষণ তাকালো ইয়াসের দিকে, কি যেন হলো ওর। নিজের সবটুকু ভর ছেড়ে দিল ইয়াসের উপর। ইয়াস হয়তো জানে না বিকেলের ঘটনাটা, কাসফিয়াও আর বলে না, না হলে শান্ত বাড়িটা মাথায় তুলবে এত রাতে। কাসফিয়াকে বুকে টেনে নিল ইয়াস, হাত বুলিয়ে দিল ওর মাথায়, আলতো করে চুমু দিল ওর পুরো মুখে। ওদের রুমের দরজাটার সামনে দিয়েই হেঁটে যাচ্ছে উজ্জ্বল, অবিরত ডেকে যাচ্ছে ইয়াসকে। ইয়াসের কানে আসলো উজ্জ্বলের গলার আওয়াজ, মনে হলো কোনো দরকারেই ডাকছে। ইয়াস মিষ্টি হেসে বলল কাসফিয়াকে, আসছি উপমা, ঘুমাবে না একদম? আজকে সারা রাত গল্প করব আমরা। কথাটা বলে উঠে পা বাড়ালো চলে যাবে বলে। ইয়াস দরজার সামনে যেতেই জেকে বলল কাসফিয়া, শুনুন। ঘুরে তাকালো ইয়াস, কাসফিয়ার কাছে এসে জিজ্ঞেস করলো ওকে, বলো, কিছু লাগবে? ওয়াশরুমে যাবে? না। তাহলে
কাসফিয়া কিভাবে কথাটা বলবে বুঝতে পারল না। নিজের পরনে থাকা এলোমেলো শাড়িটার দিকে তাকিয়ে পরে আবার ইয়াসের দিকে তাকালো। ইয়াস হয়তো বুঝলো কিছু। কাসফিয়ার কাছে সে জিজ্ঞেস করলো, ওকে চেঞ্জ করিয়ে দেব? উপর নিচ মাথা নাড়ল কাসফিয়া। যা উত্তর হ্যাঁ। ইয়াস কাবার থেকে একটা জামা বের করে নিয়ে আসলো, সুন্দর মতো পরিয়ে দিল কাসফিয়াকে। বারবার কল আসছে ইয়াসের ফোনে, হয়তো উজ্জ্বল কল দিচ্ছে। এখন ওকে যেতে হবে এখান থেকে। যাওয়ার আগে বলে গেল কাসফিয়াকে কোনো দরকার পড়লে যেন কল দেয় ওকে। বাধ্য মেয়ের মতো ইয়াসের কথায় মাথা নাড়িয়ে সায় জানালো কাসফিয়া। কেটে গেছে বেশ কয়েকটা দিন। কাসফিয়া এখন অনেকটা সুস্থ। আজকে কৌশিক আর ইনায়া এসেছে খন্দকার মঞ্জিলে। যদিও কৌশিক আর ঈশানের সম্পর্কটা ভালো হয়নি এখনো, নানান কারণে ঝামেলা লেগে আছে দুজনের মধ্যে। কিন্তু একমাত্র বোনকে না দেখে থাকবে কি করে কৌশিক? তাই তো রাগ হলেও বারবার ছুটে আসে কাসফিয়াকে দেখবে বলে। ইনায়া আর কাসফিয়া কি যেন কথা বলছে, মাঝে মধ্যে আবার হেসে উঠছে দুজনে। ইয়াস মাত্রই রুমে ঢুকলো। ননদ ভাবির এমন মধুর আলাপে বাগড়া দিতে চাইল না সে। চলে যাবে তখনই ইনায়ার ডাক আসলো ইয়াসের কানে। আরে ইয়াস, চলে যাচ্ছিস কেন? তোর বউ নাকি তোর আদরের অভাবে শুকিয়ে যাচ্ছে। ওকে আদর দিয়ে সুস্থ করে তোল, আমি যাচ্ছি। ইয়াস তাকিয়ে আছে কাসফিয়ার দিকে। একটা খোলাওয়ালা নাইটি পরেছে কাসফিয়া। পাতলা কাপড় ভেদ করে শরীরের অনেকাংশই দেখা যাচ্ছে। এগুলো নিশ্চয়ই ইনায়ার বুদ্ধিতে করছে। কাসফিয়ার এমন ওর অদ্ভুত শ্বাস পোশাকে বিব্রত হলো ইয়াস। ইনায়া রুম থেকে বেরিয়ে যেতেই বলল রেগে মেগে, এসব কি পড়েছ উপমা? রুমের দরজাটাই বা খুলে রেখেছো কেন? বাড়িতে আমি ছাড়াও আরও লোকজন আছে, জানা নেই তোমার? ইয়াসের ধমকে ভরকালো না কাসফিয়া। মুখ ভিঞ্চি কেটে বলল, এমন ভাবে বলছেন মনে হচ্ছে আমি আপনার শার্ট পরে বসে আছি। এখানে এসে এমন হুজুর হয়ে গেলেন যে বাড়িতে তো 100টা কাপড় পরে প্যাকেট হয়ে থাকলেও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন। ইয়াসের এমনিতেই মাথা ঠিক নেই। কাসফিয়ার সাথে ঝামেলা করেও জিততে পারবে না, রেগে বকা দিয়ে বসবে, তারপর কাসফিয়া কান্নাকাটি করবে। এই ভেবে আর কথা বাড়াল না ইয়াস। চুপ করে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল সোফায়। কাসফিয়ার রাগ হলো ইয়াসের কাজে। এই লোকটা এমন নিরামিষ হয়ে গেল কেন? সামনে মিষ্টি রেখেও কি খাবার লোভ জাগছে না ওর? কাসফিয়া এগিয়ে গিয়ে দাঁড়ালো ইয়াসের সামনে। ইয়াস ওকে লক্ষ্য করলো, ল্যাপটপের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি চাই? ইয়াসের হাতের ল্যাপটপটা সরিয়ে কাসফিয়া ওর কোলে বসলো। দু হাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলল, বাবু চাই। হঠাৎ এমন আবদারে চমকে তাকালো ইয়াস। ওভাবেই বসে থাকলো। তারপর বলল কাসফিয়াকে, বাবু তো দেবই, কিন্তু কিন্তু কি? বাচ্চা সামলাতে পারবে? তুমি নিজেই তো বাচ্চা। তা বাচ্চা মেয়েকে বিয়ে করলেন কেন? পরিস্থিতির চাপে পড়ে। পরিস্থিতিকে আপনাকে গলা টিপে ধরে বলেছিল, আধ বুড়ো ইয়াস তুই সুন্দরী কাশফিয়াকে বিয়ে কর? ভ্রুজোড়া আপনা আপনি কুসকে এলো ইয়াসের। রেগে বলল, কে? আমি আধবুড়ো? ফটাফট উত্তর দিল কাসফিয়া। তাছাড়া কি, বুড়ো বয়সে আমার মতো সুন্দরী কম বয়সী বউ পেয়েছেন, এই তো অনেক। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। ইয়াস চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে কাসফিয়ার দিকে। মেয়েটা ইদানিং সাহস দেখাচ্ছে অনেক। ইয়াসকে তো এখন আর ভয়ই পায় না, বরং যখন তখন যা মুখে আসে তাই বলে দেয়। ইয়াসের গম্ভীর মুখ দেখে কিছুটা ভয় পেল কাসফিয়া। রাগ কমাতে কিছু না ভেবেই টুপ করে চুমু দিয়ে বসলো ইয়াসের ঠোঁটে। নিজের কাজে সফল হলো বটে। ইয়াস মুস্কি হেসে ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো নিজের। ঠোঁট কামড়ে হেসে বলল, ওকে? আমার মাথার রোমান্টিক ভূতটা তোমার মাথায় চেপেছে দেখছি। চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো, ভূত চলে যাবে। কাসফিয়া বাচ্চাদের মতো গাল ফুলালো। ইয়াসকে আগের থেকেও শক্ত করে জড়িয়ে ধরলো। ওর ঘাড়ে মাথা রেখে কানের কাছে মুখ নিয়ে বলল, না, আমার বাবু চাই, সমস্যা হবে না। আপনি বাচ্চা সামলাবেন আর আমি আপনাকে। কাসফিয়ার এমন আবদারে গলে গেল ইয়াস। ঠোঁটে হাসি টেনে বলল, প্রতিবারের মতো আমাকে কাছে ডেকে পরে আবার পালানোর জন্য কান্না করবে না তো? কথা বলল না কাসফিয়া। লজ্জায় মুখটা গুজে নিল ইয়াসের বুকে। ইয়াসের ঠোঁটের হাসি চওড়া হলো। কোলে তুলে নিল ওকে। পরে যাওয়ার ভয়ে ইয়াসের গলা জড়িয়ে ধরল সে। কাসফিয়াকে বিছানায় রেখে ওর কানের কাছে গেল ইয়াস। ফিসফিস করে বলল,
বেবি আর ইউ রেডি ফর এ রাইড? কাসফিয়ার গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায়, হাত দিয়ে মুখ ঢেকেছে নিজের। ইয়াস হাসলো। কাসফিয়ার মুখের উপর থেকে হাত দুটো সরালো, কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর লজ্জাবতীর লাজের রাঙা মুখটির দিকে। ইয়াস মুখ ডুবালো কাসফিয়ার গলায়, ওর অনাবৃত্ত দেহের প্রতিটা ভাঁজে গভীর চুম্বন দিতে ব্যস্ত হলো সে। কাসফিয়া চোখ দুটো বন্ধ করে খামচে ধরল ইয়াসের মাথার চুল। ফর্সা ত্বকে ইয়াসের কড়া লালচে দাগগুলো স্পষ্ট দেখা গেল। ঘাড়ের ব্যথা পাওয়া স্থানে আবার ব্যথা পাওয়ার অসহ্য যন্ত্রণায় ইয়াসকে নিজের থেকে সরিয়ে দিতে চাইল সে। চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অন্যদিকে তাকিয়ে বলল, আপনি কি মানুষ? ইয়াস তাকালো কাসফিয়ার মুখ পানে, ওর নাকের সাথে নাক ঘষে বলল মাদকতা মিশ্রিত কণ্ঠে, কি করব বলো? তোমার আলিঙ্গন যে আমাকে উন্মাদ করে ছাড়ে। আই লুজ কন্ট্রোল ওভার মাই সেলফ বেবি। প্রতি উত্তর করলো না কাসফিয়া। চলে যেতে চাইলে ইয়াস ওকে টেনে ফেললো বিছানায়। ঠোঁট কামড়ে হেসে বলল, আমার আদর সহ্য করতে পারবে না, আবার আমাকে কাছে ডাকবে? দিস ইজ নট ফেয়ার। কাছে যখন ডেকেছই, আমার ভালোবাসার যন্ত্রণাও সহ্য করতে হবে উপমা। কাসফিয়া কিছু বলতে চেয়েও পারলো না। ইয়াস আঁকড়ে ধরলো ওর ঠোঁট জোড়া। কাসফিয়াও আর দূরে সরানোর চেষ্টা করলো না ইয়াসকে। নিজেই যে বিপদ ডেকে এনেছে তা ভালো করেই বুঝতে পারছে। ইয়াস পুরোপুরি মত্ত হয়ে আছে কাসফিয়াতে। ওর হাতের অবাধ্য স্পর্শ আর অনবরণীয় অত্যাচার পাগল প্রায় অবস্থা কাসফিয়ার। ইয়াস এমনভাবে আচরণ করছে মনে হচ্ছে রাগ ঝাড়ছে ওর উপর। কাসফিয়ার অসহায় আর্তনাদগুলো কানে আসলে পরক্ষণেই আবার বুকে টেনে নিচ্ছে ওকে, আদর করে চুমু দিচ্ছে কপালে। এই জিনিসগুলোর জন্যই কাসফিয়া এত ভালো লাগে ইয়াসকে। শত যন্ত্রণার মধ্যেও ইয়াসের এই যত্ন, ভালোবাসা আর শান্তি দেয় ওকে। মাত্রই ওয়াশরুম থেকে বেরোলো ইয়াস। মাথার ভেজা চুলগুলো টাওয়ালের সাহায্যে মুছতে মুছতে এসে দাঁড়িয়েছে আয়নার সামনে। একবার নিজেকে ভালো করে পরখ করলো, তারপর গিয়ে দাঁড়ালো বিছানায় শুয়ে থাকা কাসফিয়ার পাশে। মেঝেতে হাঁটু গেড়ে বসে একদিনে কাসফিয়ার মুখটার দিকে তাকিয়ে আছে ইয়াস। মনে মনে ভাবছে, আমার মতো হ্যান্ডসাম ড্যাশিং গুড লুকিং একটা ছেলেকে কিনা এই মেয়ে আধপুরো বলে, এমন অন্যায় মানা যায়? পাশে কারো উপস্থিতি টের পেয়ে কাসফিয়া চোখ খুলে তাকালো। ইয়াসকে সামনে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি দেখছেন? আমার উপমাকে। কথাটা বলেই মিষ্টি হাসলো ইয়াস। উঠে বসলো বিছানায়। কাসফিয়ার কাছে এগিয়ে গিয়ে আলতো করে ঠোঁট ছোয়ালো কাসফিয়ার ঠোঁটে। হঠাৎ স্পর্শে কেঁপে উঠল কাসফিয়া। শক্ত করে জড়িয়ে ধরলো ইয়াসকে। ইয়াসের ঠোঁটের ছোঁয়া গভীর হচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে কাসফিয়ার। ইয়াসকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল সে, কি করছেন এসব? রোমান্টিক ভূতটা বিরক্ত করছে। আমাকে আধবুড়ো বলার শাস্তি দিচ্ছি। প্রতি উত্তর করলো না কাসফিয়া। কি যেন ভাবছে সে। কিছুক্ষণ চুপ থেকে তাকালো ইয়াসের দিকে। পরনের এলোমেলো শাড়িটা ঠিক করে নিয়ে উঠে দাঁড়ালো। ইয়াসের কানের কাছে গিয়ে বলল, আপনাকে আজ বুড়ো বলার শাস্তি যদি এত মিষ্টি হয়, তাহলে আজকের পর থেকে আমি আপনাকে উঠতে বসতে 100 বার আজ বুড়ো বলবো। কথাটা বলেই এক দৌড়ে ওয়াশরুমে চলে গেছে কাসফিয়া। বারবার ডেকেও ইয়াস দাঁড় করাতে পারল না তাকে। ওর থেকে পালাতেই যে এটা করলো বুঝতে বাকি নেই ইয়াসের। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে ইয়াস। কাসফিয়াকে ডেকে বলছে, উপমা। আস্তে করে উত্তর দিল কাসফিয়া, কি হলো? বিছানার উপরে রাখা শাড়িটা পরে রেডি হয়ে এসো, আমি অপেক্ষা করব। ইয়াসের কথা কাসফিয়ার কানে গেল কিনা সন্দেহ। উত্তর না পেয়ে আবারও ভাবলো ডাকবে ওকে। উজ্জ্বল তখন ওর রুমের পাশ দিয়েই যাচ্ছিল। দরজা খোলা, তাই চোখ পড়ল ইয়াসের দিকে। গলা খাকারি দিয়ে বলল উজ্জ্বল, বাহ, বদমেজাজি ইয়াস কিনে বউ পাগল ইয়াসে পরিণত হয়েছে। প্রেম ভালোবাসা তো ভালোই চলছে, তা আমি ছাত্র হচ্ছি কবে? ইয়াস ঘুরে তাকালো উজ্জ্বলের দিকে। আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে এসে বলল, খুব শীঘ্রই। উজ্জ্বল হাসলো কেবল, চলে গেল নিজের রুমে। ইয়াস বসে আছে সোফায়, ফোন ঘাঁটছে নিজের।
কখন কাসপিয়া ওয়াশরুম থেকে বেরোবে তাই হয়তো অপেক্ষা করছে এত সময় ধরে। উজ্জ্বলের নাম্বারটা থেকে কল আসছে বারবার। ইয়াস ভাবলো দরকারি কিছু বলবে, উঠে পা বাড়ালো বাইরে যাবে বলে, তখনই সামনে এসে দাঁড়ালো কাসপিয়া। পেটিকোট ব্লাউজ ছাড়া পরনে আর কিছুই নেই কাসপিয়ার। ইয়াসের দিকে তাকিয়ে বোকার মতো হাসছে সে। ইয়াসের রাগ লাগছে কাসপিয়ার এমন আচরণে। দ্রুত দরজা আটকে দাঁড়িয়েছে, এসে ওর সামনে বসছে মেজাজ দেখিয়ে। জামা কাপড় নেই তোমার? এসব কি? কাসপিয়ার হাতে ইয়াসের দেওয়া শাড়িটা নিয়ে দাঁড়িয়েছিল। ইয়াসের এমন রাগান্বিত চেহারা দেখে শাড়িটা ছুঁড়ে ফেললো বিছানায়। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সে, বলল অভিমানী করে, সবসময় এইভাবে বকাঝকা করেন কেন? আমাকে এখন আর ভালো লাগে না তাই? চোখ বন্ধ করে একটা শ্বাস ছাড়লো ইয়াস। মনে মনে বকাবকি করলো নিজেকেই। মাঝে মধ্যে যে কেন এমন করে নিজেও জানে না সে। কাসপিয়ার অভিমান হয়েছে বুঝলো ইয়াস। পেছন থেকে ওকে জড়িয়ে ধরলো গিয়ে।